তোমার কথা মতো আমি নামটা শিবানী ট্রাভেলস বলেই রেখেছি। দেখো ভৈরব, এরপর আমি আর অফিসে আসবো না। যদি হঠাৎ আসি, এমনি তোমার সঙ্গে দেখা করবার জন্য আসবো। কি করছো, কত টাকা এসেছে, কোনো খোঁজ খবর নেব না আমি। এটার জন্য মাথাই ঘামাবো না। সব তোমাকেই সামলাতে হবে। প্রথম প্রথম লাভ হবে না, ঘাবড়ালে হবে না, চিন্তা না করে কদিন অপেক্ষা করতে হবে। সার্ভিসটা ভালোভাবে দিতে হবে। টাকা রোজগারই শুধুমাত্র উদ্দেশ্য নয়। আমাদের ট্রাভেলস ভালো হলে কাস্টমার নিজে খুঁজে আসবে, তখন টাকাও হবে, আমাদের ট্রাভেলসেরও সুনাম হবে। ঠিক আছে দাদা, এটাই করব। আমার কাছে এই ফিল্ডটা একেবারেই নতুন, শিখতে হবে, শিখে নেব। কথা দিচ্ছি মন দিয়ে কাজ করব। শুধু এইটুকু গ্যারান্টি আমি দিতেই পারি। এ কাজে তোমার কোনো এক্সপিরিয়েন্স নেই জেনেও আমি কিন্তু টাকা ইনভেস্ট করেছি। কোনো তাড়াহুড়ো নেই ভৈরব, ভেবে দেখো। গাড়ি চালানো শেখবার সময় দু একবার ধাক্কা খাওয়া স্বাভাবিক। সেই রকম ধাক্কা খেলেই ঠিকভাবে গাড়ি চালাতে শেখা যাবে। সব কিছুর জন্য কষ্ট করতে হবে ভৈরব। সেইরকম বিজনেসকেও শ্রদ্ধা ভাবে করতে হবে, বুঝতে পেরেছ? আপনি অনেক উপকার করলেন দাদা। আমার ছেলের উপর এত ভরসা করে ওকে এত বড় দায়িত্ব দিচ্ছেন, ধন্যবাদ। একটা ভালো ছেলেকে জন্ম দিয়েছেন দিদি, আপনার সেই জন্য গর্ব হওয়া উচিত। মা, ওমা, কি হয়েছে মা? ওর নাম মেরি। হ্যাঁ, ও বুঝেছি বুঝেছি, ছাড়ো। দেখো মা, এরপর থেকে তোমাদের দুজনকেই কিন্তু ব্যবসাটা দেখতে হবে। আমার ছেলেটা আগে এরকম ছিল না, এই মেয়েটার জন্য ও আজ বদলেছে। হাতে তলোয়ার নিয়ে বুক ফুলিয়ে হাঁটা কোনো ছেলে তোমার রূপ দেখে হেরে যাবে। আর এ তো আমাদের সামান্য ভৈরব। হ্যালো মিস্টার শিবা। হ্যালো ম্যাডাম, কেমন আছেন? ভালো আছি ম্যাডাম। আপনি আর স্যার অফিসে আসছেন না, এটা ছাড়া বাদ বাকি সবই ঠিক আছে। গুড, আমি এই জন্যই আজ ফোন করেছি। ঘোরা ফেরা, ট্রিপ, খাওয়া দাওয়া সবকিছু শেষ হয়ে গেছে, তাই আমি আজ থেকেই অফিসে আসছি। এই 10 দিনে অফিসে কোনো মেজর প্রবলেম হয়েছে? মেজর কোনো প্রবলেম হয়নি ম্যাডাম, ছোটখাটো প্রবলেম ছিল, সেসব আমি ম্যানেজ করেছি। আপনি আর স্যার 10 দিন থাকবেন না বলে জানিয়েছিলেন, ক্লায়েন্টদের সঙ্গে সেইভাবে মিটিং সেট করেছি। আজকে কোনো আর্জেন্ট ক্লায়েন্টের মিটিং থাকলে আপনি অ্যারেঞ্জ করুন, আমি ওখানেই ডাইরেক্ট যাচ্ছি। এখনো কোনো মিটিং এর খবর নেই ম্যাডাম, আপনি আসার পরে ক্লায়েন্টদের ইনফর্ম করব, তারপরেই আমরা মিটিং অ্যারেঞ্জ করব। আর কোনো খবর আছে? ওই রিয়ার মার্ডার কেসে
সায়নের জাজমেন্ট আসার কথা ছিল, সেটা পিছিয়ে গেছে ম্যাডাম। বাট কেন, কি হয়েছে? জাজের বাড়িতে একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছে ম্যাডাম। ওনার কিওর হতে 3 মাস লাগবে ম্যাডাম, সেই জন্য জাজমেন্ট পিছিয়ে গেছে। তোর এটা আপনি আমাকে আগে জানালেন না? না, আপনাকে আমি ডিস্টার্ব করতে চাইনি। কিন্তু মিস্টার শিবা, এই কেসটার কথা শুনে আমি এখন তো ডিস্টার্ব হয়ে গেলাম। এটা অনেক ইম্পর্টেন্ট বিষয়, ভীষণ ইম্পর্টেন্ট কেস একটা, আপনি জানেন তো। আপনি বলুন তো আমায়, এইটা নিয়ে কথা হয়নি আপনার সঙ্গে? জাজমেন্টের জন্য এই কেসটা টেনে নিয়ে যেতে আমি কত কোটি টাকা খরচা করেছি, কত বড় বড় লয়ারদের খুঁজে অ্যাপয়েন্ট করেছি আমি, তারপরেও আপনি এত ক্যাজুয়াল হয়ে গেলেন। যাই হোক, 3 মাস পরে তো জাজমেন্ট আসবেই ম্যাডাম। সেই ভেবে ওকে টাইম দেওয়া যাবে না মিস্টার শিবা। 3 মাসে ও নিজের সুবিধা মতো সব খেলা সাজিয়ে নেবে। সরি ম্যাডাম, আপনি একদম ঠিক কথা বলেছেন। 3 মাস সময় দিলে প্রমাণগুলো নষ্ট করে দেবে, ডিপার্টমেন্টকে কিনে নেবে, কেসটা ওলট পালট করে দেবে। আপনার ভাবনার বিষয়টা ঠিকই ম্যাডাম। ঠিক আছে, আমি এখনই ডাইরেক্ট অফিসে যাচ্ছি। সবার আগে লয়ারদের ডেকে এই ভার্ডিক্ট তাড়াতাড়ি আনার জন্য কি করতে হবে বলে আমাদের ডিসকাস করা দরকার। ঠিক আছে ম্যাডাম, সেটাই করব। আমি আমাদের ফ্যামিলি লয়ারের সঙ্গে কনসাল্ট করে আসছি। হ্যালো হ্যালো, আর্জেন্টলি আপনি অফিসে আসতে পারবেন? ম্যাডাম আসতে বলেছেন। ঠিক আছে স্যার, আসছি। ওকে। ভালোই হলো, জাজমেন্টের টেনশন থেকে একটু মুক্তি পেলাম। কিন্তু তার আগে যারা যারা আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে তাদের প্রত্যেকের ডিটেলস বের কর রকি। আমার একজনের ডিটেলস চাই। ওদের সবাইকে টাকা দিয়ে চুপ করাতে হবে, আর যদি কেউ রাজি না হয় তখন একটাই রাস্তা, ইহলোক থেকে পরলোকের টিকিটটা কেটে দিতে হবে। যে করে হোক এই কেসের জাজমেন্ট আমাদের ফরে নিয়ে আসতে হবে, আর এটা আমাদের শিওর করতে হবে যেন কেউ সাক্ষী না দেয়। ঠিক আছে দাদা, এই কেসের কোন কোন সাক্ষী স্ট্রং আছে সেই ইনফরমেশন কালকের মধ্যেই তোমাকে দিয়ে দেব। সায়ন বাবু, আপনারা ভাবছেন যে 3-4 মাস আরো সময় পাওয়া যাবে। পূজার কেসে কিন্তু অতদিনের আর সময় নেই। এই ব্যাপারে শিবানীর অফিসের লোকেরা আমাকে একেবারে পাক্কা ইনফরমেশন দিয়েছে। শিবানী টাকা খরচ করে অন্য জাজকে দিয়ে এই কেসটা শুনানির চেষ্টা করছে। তাই এই কেসের জাজ আসা অবধি আমরা অপেক্ষা করতে পারবো না। অন্য জাজ এসে এটা জাজমেন্ট দিয়ে দেবে বলে বলছিল। এর জন্য যদি লাখ টাকা খরচা করতে হয় তাতেও রাজি আছে। এই শিবানী করতেটা কি চাইছে? হ্যালো, কি ব্যাপার শিবানী? ভেবেছিলাম আমি চুপ থাকলে তুমিও চুপ করে থাকবে। আমি আবার কি করলাম?
পূজার কেস যে জাজের আন্ডারে ছিল তার অ্যাক্সিডেন্ট হয়েছে, আর ওনার হসপিটাল থেকে ছাড়া পেতে দেরি হবে বলে তুমি লাখ লাখ টাকা খরচ করে ওই কেসে নতুন জাজকে অ্যাপয়েন্ট করার চেষ্টা করছো। এটা ঠিক হচ্ছে না। ওহ মাই গড, থ্যাংক ইউ সো মাচ সায়ন। এই জন্য আমাদের মাঝে মাঝে ক্রিমিনালদের সঙ্গেও থাকা উচিত। আমি কত মাথা ঘামাচ্ছিলাম এই কেসটার জাজমেন্ট তাড়াতাড়ি আনার জন্য, কি না কি করছিলাম। আমার মাথায় যা আসেনি তোমার মাথায় চলে এসেছে। থ্যাংক ইউ সো মাচ সায়ন, ইউ আর রিয়েলি অ্যামেজিং। তুমি জানো যে তুমি কত মহান। দেখো, এই সমস্ত আইডিয়া শত্রুকে দিলে আমার কত ক্ষতি হবে এইসব না ভেবে আমাকে তুমি এত বড় একটা ফেভার করলে। এরকম বড় মাপের মানুষ আমি তো আগে আর দেখিনি। আমি এক্ষুনি নতুন জাজকে অ্যাপয়েন্ট করার প্রক্রিয়া শুরু করে দিচ্ছি। अगेन থ্যাংক ইউ সো মাচ। হ্যালো হ্যালো হ্যালো, আরে প্রতাপ বাবু, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কে বললো আপনাকে যে এই কেসের জন্য ও নতুন জাজ অ্যাপয়েন্ট করছে? ওর অফিসে আমার একটা পরিচিত লোক আছে, তার জন্য এই সব কথা আমি জানতে পারছি। ওর এই ব্যাপারে কোনো আইডিয়াই ছিল না, আর আইডিয়াটা দেওয়ার জন্য ও আমাকে এখন থ্যাঙ্কস বলছে। আরে বাবা, আপনাকে ভরসা করে আমি ওকে কল করতে গেলাম, দেওয়ালে নিজেই নিজের মাথা মেরেছি। ওকে বিশ্বাস করবেন না সায়ন বাবু, ও কিন্তু নাটক করছে। আগুন না লাগলে কিন্তু ধোঁয়া বেরোয় না। ও যদি আইডিয়াটা না করতো তাহলে অফিসের লোকেরা জানলো কি করে? আচ্ছা ঠিক আছে, ও যা করবে করুক, আমি দেখছি। রকি, আমাদের লয়ারের সঙ্গে টাচে থাক। এই ব্যাপারে যদি কোনো কিছু জানতে পারিস ইমিডিয়েটলি আমাকে ফোন করবি। ঠিক আছে দাদা। এই রকি, আমি কি কিছু ভুল কথা বলেছি যে সায়ন বাবু আমার উপর রাগ করে চলে গেল? প্রতাপ বাবু, কিচ্ছু হবে না, চাপ নেবেন না। তাহলে বলছিস? ভৈরব, নতুন কাজ কেমন চলছে? কদিন মাত্র শুরু করেছি মা, আস্তে আস্তে লোকজন জানুক আগে। তবে অনেক কাস্টমার বারবার করে আমাকে ফোন করছে। এরপর থেকে তারা আমাদের কাছ থেকে গাড়ি নেবে বলে কথা দিয়েছে। অনেকে আবার তাদের বন্ধু বান্ধবকেও রেফার করে দিয়েছে। আপনার গাড়ির সার্ভিস নাকি অত্যন্ত ভালো, আমাদেরও লাগবে বলে তারা কল করেছিল। আস্তে আস্তে ধীরে ধীরে কাজটা জমবে মা। একটা কথা বলছি তো, রাগ করিস না বাবা। আচ্ছা, তোমার আমার মধ্যে রাগ করবার মতন কি আছে মা? যা বলবার সেটা বলো। না না, ছাড় তুই। শোনো, এই ব্যাপারটা আমার পছন্দ না। বিষয়টা তুমি শুরু করলে, তারপর কিছু বললে না, এর মানে কি? মনে যা আছে বলে ফেলো, শুনছি। আসলে কি বলতো,
অন্য কেউ যখন ব্যবসা শুরু করে, মুদিখানার দোকান হোক, ওষুধের দোকান হোক অথবা ট্রাভেলসের ব্যবসা, হয় মায়ের নামে শুরু করে, না হলে স্ত্রীর নামে শুরু করে, আর তা না হলে বাচ্চাদের নাম দিয়ে শুরু করে। আর এসব কিছু না হলে ঠাকুরের নাম দিয়ে শুরু করে। তুই এইসব কিছু না করে শিবানীর নামে শুরু করেছিস। এতে কোনো ভুল নেই বলে আমি মনে করি, কিন্তু আমার এই মনের একটা কোণের মধ্যে একটু দুঃখ আছে। মা, আমি তোমার সঙ্গে গত 32 বছর ধরে আছি। ওর সাথেও সম্পর্ক নয় নয় করে 10 বছর হয়ে গেল। আমায় একটা কথা বলো, তোমরা কি আমায় বদলাতে পেরেছিলে? দুজনেই তো চেষ্টা চালিয়েছিলে, কিন্তু শুধুমাত্র 2 মাস আমি শিবানীর সঙ্গে ছিলাম। ওর বিশ্বাস ভালোবাসাতেই আমি বদলেছি। তোমার গর্বে হয়তো আমি জন্ম নিয়েছি, এটা ভুলে যেও না যে আমি সেই সময় একজন দাগী জেল ফেরত আসামি ছিলাম। জেল থেকে যখন আসতাম, গয়নাগাটি, টাকা পয়সা সব ভয়ে লুকিয়ে ফেলতে। তোমার কি সেসব মনে নেই মা? দুঃখ করো না, আমায় বলো, আমি কি কোনো কথা ভুল বলেছি তোমাকে? মনে আছে আমাকে এক ফোঁটাও বিশ্বাস করতে না। তাই বলে কি তোমরা দুজন আমাকে কখনো ভালোবাসতে না? কিন্তু শিবানী আমাকে দেখেই শুধু 2 মাসের মধ্যে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি আমার নামে করে দিয়েছিল। এটা কি ভোলা যায়? আমি সেটা ধরে রাখতে পারিনি, সেটা অন্য বিষয়। অত বড় মন কার আছে গো মা? দাদা বোনের সম্পর্ক এরকমই। আমি ভাই বোনের সম্পর্ক যে কিরকম হয় এটা না জেনেই বড় হয়েছি। আজ আমি আমার জীবনে বোনকে ফিরে পাওয়ার পর ওর দিকে টানটা বেশি হয়ে গেল। মাগো, পারলে আমাকে ক্ষমা করে দিও। তুমি শিবানীর নামে ট্রাভেল বিজনেস শুরু করেছো, তাতে আমরা খুব খুশি, কিন্তু আমার মনের কোণায় একটা প্রশ্ন এখনো খচখচ করছে। বললে আবার তুমি রাগ করবে না তো? আরে কেন রাগ করব? আমার ভালো হোক বা মন্দ হোক, আমার সঙ্গে শেষ পর্যন্ত তোমরাই তো থাকবে। তোমরা দুজন ছাড়া আমার তো আর কেউ নেই। যাই হোক, মন খুলে এই যে কথা বললে, এটাই বড় কথা। শিবানী আর তুই একে অপরকে কখনো না ছেড়ে একজোট হয়ে থাকিস। অত বড় একজন মানুষ হওয়া সত্ত্বেও এতটুকু অহংকার নেই ওনার মধ্যে। মানুষের মন বুঝে উনি কথা বলতে জানেন। সবার সাথে কত সুন্দর ব্যবহার করেন। উনি যে জায়গাতে আছেন, ওনার মতন ব্যবহার আমি কারোর দেখিনি। ওর কোনো সমস্যা হলে তোকে দাদা হিসেবে পাশে দাঁড়াতে হবে। ঠাকুরের দয়ায় শেষ অবধি তোরা এভাবেই থাকিস।
হাই, আমার নাম হচ্ছে নারায়ণ, সবাই এই নামেই ডাকে। গাঁজা, ব্রাউন সুগার, হেরোইন সবকিছু স্মাগল করি আমি। এইসব আপনি আমাকে কেন বলছেন? স্মাগলিং এর জন্য এই গাড়িটা ব্যবহার করতাম, কিন্তু পুলিশ এখন এটা নোট করে নিয়েছে। এই গাড়িটা কোথাও নিয়ে গেলে পুলিশ সিজ করে দেবে, সেই জন্য আপনাদের শোরুমেই গাড়িটা রাখতে এসেছি। পুলিশের ব্যাপারটা শান্ত হয়ে গেলে নিয়ে যাব আমি। এই ধরনের গাড়ি আমরা আমাদের শোরুমে রাখতে পারবো না। আমরা শুধু সেকেন্ড হ্যান্ড গাড়ির ডিল করি। আপনি যদি কোনো গাড়ি সেল করতে চান তাহলে পেপারস ডকুমেন্ট সব ঠিক থাকলে নিয়ে আসবেন, ডিল করে নেব। কিন্তু এই ধরনের কাজ আমি করব না। আমার বস এইসব পছন্দ করে না। আপনার বসের সঙ্গে একবার দেখা করতে চাই, আমি নিজে কথা বলবো। উনি বললেও আমি করতে পারবো না। বেশি টাকা দিতে রাজি আমি। বেশি টাকা দেবেন মানে কত? একজন ভিখারির কাছে 100 টাকাও কিন্তু অনেক বেশি, আর বড় লোকদের কাছে 1 কোটি দিলেও সেটা কম পড়ে যায়। আপনি কত দেবেন আমাকে? আপনাদের মিডল ক্লাসদের কাছে 1.5 লাখ টাকা মানেই তো অনেক, কি ঠিক বলেছি তো? 2 দিন আপনার গাড়িটা রাখলে আমাদের 1.5 লক্ষ টাকা দেবেন? দিন দিন, আগে টাকাটা দিন। আরে আমার অবস্থা দেখুন, আসুন না ভেতরে আসুন। ডিল কনফার্ম না হওয়া পর্যন্ত আমি কোথাও পা রাখিনি।